হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি জানি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের বাংলার জন্য একটা নতুন কিছু দিন। তো সেই জন্য আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন গল্প। এই গল্পটা গল্প নয়, এটা বলতে পারো একজনের জীবনী। তার ছোটবেলাটা ঠিক কিরকম ছিল সেটা আমরা এই জীবনী দিয়ে জানবো। তার আগে বলো, তোমরা এই উইকেন্ডে কি করলে? স্বাধীনতা দিবসের ভিডিও তো আমি সবাইকার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। সবাই কি সুন্দর করে সেজে গুজে হাতে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গেয়েছো। আর তারপর রাখিও ছিল, বন্ধুদের রাখি পরিয়েছো, ভাই বোনকে দাদাকে সবাই রাখি পরিয়েছো। আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কি করে তোমাদের এই উইকেন্ডটা, একটা লম্বা উইকেন্ড, সেটা তোমরা কাটালে। তারপর পুজোর প্ল্যান কি? আমি কিন্তু সবাইকার কাছে এটাও জানতে চেয়েছিলাম যে পুজোতে তোমরা কে কী করবে বলে ঠিক করেছো, আমাকে সবাই জানাবে। আমি তোমাদের কমেন্টগুলো তো পড়বো না, তো আমি কি করে জানতে পারবো যে তোমরা পুজোতে কি করছো। বেশ, তাহলে আজকে আমরা যে গল্পটা পড়ব সেটা হচ্ছে ছেলেবেলা। ছেলেবেলা কার লেখা জানো? না, তোমরা হয়তো অনেকেই জানো না, তাদের জন্য আমি বলি। ছেলেবেলা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলাটা কেমন ছিল? অত বড়লোক বাড়ির ছেলে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও কতটা ঘেরাটোপ, কতটা শাসনের মধ্যে দিয়ে তার ছোটবেলাটা কেটেছিল, সেটার জন্যই উনি লিখেছিলেন এই বইটা, ছেলেবেলা। তো অনেক দিন ধরে আমরা এই গল্পটা শুনবো। শুধু যে আমরা এই গল্পটা শুনবো তা নয়, আমরা গল্পের মাঝে মাঝে কিন্তু একটু কবিতাও শুনবো। সুকুমার রায় আছে, আমাদের সবাইকার ভীষণ পছন্দ সুকুমার রায়ের কবিতা। সেই সুকুমার রায়ের কবিতা শুনবো, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা শুনবো, আরও অনেক কিছু আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তবে আজকে আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা দিয়ে। আজকে আমরা কিছুটা অংশ পড়বো, আর সামনের সপ্তাহে আমরা আবার কিছুটা অংশ পড়বো, কেমন? আর হ্যাঁ, জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগছে, তোমরা কেমন এনজয় করছো, তোমরা কি কি শুনতে চাও, আমাকে সব কিন্তু জানাবে, কেমন? তাহলে আজকে শুরু করি ছেলেবেলা। আমি জন্ম নিয়েছিলুম সেকেলে, কলকাতায়। শহরের শ্যাকরা গাড়ি ছুটছে তখন ছটছট করে ধুলো উড়িয়ে। দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না, রয়ে বসে দিন চলতো। বাবুরা অফিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে, পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা চামড়ার ঘোমটাওয়ালা, কোচ বাক্সে কোচম্যান বসতো মাথার পাগড়ি হেলিয়ে, দুই দুই সহিস থাকতো পেছনে, কোমরে চামড় বাঁধা, হেইও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে। গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ, পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবি, তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘোমটা নামতো নাকের ডগা পেরিয়ে, জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের ঝি বউদের পাটকির ওপরে আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘটা চোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারওয়ানজি। ওদের কাজ ছিল দেউরিতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছে দেওয়া, আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে, তাতে শিবনন্দনের কিছু মুনাফাও থাকতো। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান। বকরা নিয়ে বনিয়ে থাকতে যে নারাজ হতো, সে দেউরির সামনে বাঁধিয়ে দিত ভীষণ ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে বাঁও কষত,
মুগুর ভাজতো মস্ত ওজনে, বসে বসে সিদ্ধি ঘুরতো, কখনো বা কাঁচা শাক সিদ্ধ মূলো খেত আরামে। আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতাম রাধা কৃষ্ণ। আর সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলতো, আমাদের যে ততই বেড়ে উঠত। ইষ্ট দেবতার নাম শোনবার জন্যই ছিল ওই ফন্দি। শহরে তখন না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো, তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরা শেষে জ্বালিয়ে যেত রেড়ির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলতো 2 সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠতো হাই, তারপর আসতো ঘুম, তারপর চলতো চোখ রগড়ানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি, সে কথা আর বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারতো না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেত। বাড়ির মহল থেকে বাড়ির ভিতর যাওয়ার সরু পথ ছিল খড়খড়ির আবরু দেওয়া। উপর থেকে ঝুলতো মিটমিটি আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো, কি জানি কিসে বুঝি পিছু ধরেছে, পিঠ উঠতো শিউরে। তখন ভূত প্রেত ছিল গল্প গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকের সুর, দড়াম করে পড়তো আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজি, তার লোভ ছিল মাছের উপরে। বাড়ির পশ্চিম কোণের ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা আর অন্য পাটা তেতলার কার্নিশের ওপরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেবার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকররা মনে করতো লোকটা ধম্মজ্ঞানী একটুও নেই, দেবে একদিন ঘাড় মটকিয়ে, তখন বিদ্যে যাবে বেরিয়ে। সেই সময়টাতেও হাওয়ায় হাওয়ায় আতঙ্ক। এমনি জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত। তখন জলের কল বসেনি। বেহারা বাঁখে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনতো। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁতস্যাঁতে এঁদো কুচুরিতে গা ঢাকা দিয়ে যারা বাসা করেছিল, কে জানে তাদের মস্ত হা, চোখ দুটো বুকে, কান দুটো কুলোর মতো, পা দুটো উল্টো দিকে। সেই ভুতুরে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ি ভিতরের বাগানে যেতুম, তোলপাড় করতো বুকের ভেতরটা, পায়ে লাগাতাম তারা। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসতো। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়তো। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইতো। দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে পড়লো, তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ। পুকুরটা বুঝে যেতেই পাড়াগাঁয়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে। সেই বাদাম গাছটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পা ফাঁক করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই ব্রহ্মদত্তের ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে। তো আজকে আমরা পড়লাম ছেলেবেলার 1 নম্বর ভাগটা। আরও অনেক ভাগ আছে যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে করে শোনাবো, এবং এর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে, এই যে আমি একটু আগে বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর তো এত বড় লোকের ছেলে ছিলেন, কিন্তু তার ছোটবেলাটাও কত শাসনের মধ্যে দিয়ে কেটেছিল। একটা শৃঙ্খলা, একটা নিয়ম, সেই মধ্যে দিয়ে কেটেই কিন্তু উনি বিশ্বজোড়া সাহিত্যিক হতে পেরেছিলেন। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা গল্পটা শুনে আমাকে বলবে যে তোমাদের কেমন লাগলো। আর আশা করি সবাই নিশ্চয়ই
খুব ভালো করে পড়াশোনা করছো, তার পড়াশোনার পাশাপাশি তোমরা তোমাদের খেলাধুলা, স্কুলে যাওয়া সব কিছুই নিশ্চয়ই করছো। খুব ভালো থাকো তোমরা সবাই। আমি সামনের সপ্তাহে আবার আসবো তোমাদের জন্য নতুন কিছু নিয়ে। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলো না যে তোমরা নতুন কি শুনতে চাইছো আমার থেকে। তবে তো আমারও একটু ভালো লাগবে বলো, যে আমার ছোট্ট বন্ধুরা আমার থেকে এইটা শুনতে চাইছে। বা কেউ হয়তো গল্প শুনতে চাইলে, কেউ হয়তো কোনো হাসির কিছু শুনতে চাইলে, বা কেউ হয়তো ভূতের গল্প কিছু শুনতে চাইলে, প্লিজ আমি সবাইকে বলবো যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কী শুনতে চাইছো। আমি সেই অনুযায়ী চেষ্টা করব, আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার। তাহলে আজকে এই পর্যন্তই। আমি তোমাদের সঙ্গে ছিলাম মৈত্রায়ণী দিদি। তোমাদের সঙ্গে অনেক গল্প হলো, তোমাদের গল্প শোনালাম। খুব শিগগিরই আমরা তোমার সঙ্গে লাইভ কথা বলবো, মানে এক পাশে তুমি থাকবে, এক পাশে আমি থাকবো, আমরা গল্প করবো। এরকম সেশনও আমরা করার চেষ্টা করছি, কেমন? খুব ভালো থেকো সবাই, খুব মজা করো, পড়াশোনা ভালো করে করো, খেলাধুলা ভালো করে করো, খুব ভালো থাকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।